সবাই একটু জয়েন করুক এন্ড গিভ মি আ সেকেন্ডস। তো আমাকে একটু আমার 300। আচ্ছা, আমি একটু আজকে প্রথম 15 মিনিট একটু তোমাদের সাথে ডিসকাশন করব। আমরা কোন পর্যন্ত এসেছি, পড়াশোনা আর কত দূর বাকি আছে, কয়েকদিনের মধ্যে তোমরা শেষ করতে চাও, এই বিষয়গুলো নিয়ে তারপরে হচ্ছে মেইন ক্লাস শুরু করব। এবং আমাদের ফার্স্ট পেপারে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, গ্রাফ চার্ট, পাই চার্ট, এই তিনটা টপিক বিশেষ করে বাকি আছে, তারপরে থিম আসতেছে। সো আমরা ফার্স্ট পেপারে 4টা 5টা টপিক বাকি আছে, আর গ্রামারে আছে মডিফায়ার্স, কানেক্টরস, প্রোনাউন রেফারেন্স, আর হচ্ছে পাংচুয়েশন আর সিনোনিম অ্যান্টোনিম। অত বড় ক্লাস না, 1টা 2টা ক্লাস। সো টোটাল আমাদের আর 10টার মতো টপিক বাকি আছে। ফার্স্ট পেপারের 5টা, সেকেন্ড পেপারের 5টা। তো আমরা কিভাবে শেষ করব, কয়দিনের মধ্যে শেষ করব, তোমাদের কথাগুলো শুনতে চাই। ঠিক আছে, আর একটু আমি জুমে জাস্ট 500 করে ফেলতেছি এখনই। জুমের লিমিটটা একটু আমি কিনে নিই, জাস্ট ফিউ সেকেন্ড। ওকে। বিকাশ টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্রাক ব্যাংক, 7,000। ঠিক আছে, কোন টপিক গুলা তোমরা আগে শেষ করতে চাও, বিশদ ব্যাপারগুলা নিয়ে আমি একটু তোমাদের সাথে আজকে আলাপ করতে চাই। ঠিক আছে, আলাপ করে দেন হচ্ছে আমরা আগস্ট, আজকে হচ্ছে সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 6 তারিখ। মানে আরো হচ্ছে যে ওকে, দেখো। সো আমাদের টোটাল ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে 5টা, 10টার মতো টপিক বাকি আছে। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে যে
কি করা যায় তোমরা বলো? আহ, কিভাবে শেষ করা যায়? এখন কি আমরা তো 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে টানা সেকেন্ড পেপার পড়লাম, ন্যারেশন শেষ করলাম। আমাদের ওই পাশে বাকি আছে মডিফায়ার্স, কানেক্টরস, মেইন টপিক বাকি আছে। প্রোনাউন ডিফারেন্স একটা কি দুইটা ক্লাস, এটা কঠিন কিছু না। কিন্তু মেইন টপিক বাকি আছে মডিফায়ার্স, কানেক্টরস। আর ফার্স্ট পেপারে আমাদের ব্যাচে কি উইথ ক্লুজ উইথ ক্লুজ হয়েছে গাইস? তোমাদের কি উইথ ক্লুজ উইথ ক্লুজ পড়িয়েছি আমি? আমরা পড়েছি টপিক? না ভাইয়া। না ভাইয়া, ভাইয়া পড়ি নাই। করি নাই। আমি একটু ভাইয়া তোমাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, তোমরা না বলো যে। ভাইয়া, এটা পড়ানো হয়নি। আচ্ছা, তাহলে উইথ ক্লুজ উইথ ক্লুজ থেকে আমরা শুরু করব। আমরা চাইলে আজকে উইথ ক্লুজ উইথ ক্লুজ থেকে শুরু করতে পারি। তোমাদের সাথে একটু কথা বলি। দেখি রনক জাহান নুরি, বলো আপু তোমার কি কোশ্চেন, এনিথিং? ভাইয়া আমাদের অক্টোবরে এক্সাম তো তো ওখানে কানেক্টর, তারপরে মডিফায়ার্স। আপনার রেফারেন্স ওইগুলা আছে, তারপর ফার্স্ট পেপার থেকে থিম আছে, ওইগুলা তো অনেক প্রবলেম হয়। আচ্ছা, অক্টোবরের কয় তারিখ থেকে পরীক্ষা তাই বলো? এখনো ডেট ফিক্সড করে নাই, আচ্ছা, তবে তার অক্টোবরের অক্টোবরের 15-20 তারিখের মধ্যে এই কোর্সের সব টপিক, মানে এই কোর্সই শেষ হয়ে যায় প্রায়। ঠিক আছে, ঠিক অক্টোবরের 15-20 তারিখ পর্যন্ত এই কোর্সই আশা করা যায় যে শেষ হয়ে যাবে। সো নো ওয়ারিস, তোমার পরীক্ষার আগে এই কোর্স সমাপ্ত হবে আশা করি আমরা। লাগে সব ক্লাস বাড়াই দিব না আরো, ঠিক আছে? ক্লাসের সংখ্যা আরো বাড়িয়ে দিব না, প্রতিদিন ক্লাস নেব না। আচ্ছা, পরীক্ষা বাদলে। আচ্ছা, সৌরভ ব্যাপারী, সৌরভ কি অবস্থা ভাইয়া? সৌরভ, তোমার কোশ্চেন কি? আচ্ছা, সৌরভ মেবি ফোন অন করে দিয়ে চলে গেছে। এমডি শিহাব, শিহাব কই তুমি? এমডি শিহাব, হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে কি যে বলো শিহাব। এই এই কোর্সটা যখন শেষ হয়ে যাবে তখন যেই পোস্ট গুলো অটোমেটিক্যালি ফেসবুক থেকে ডিলিট হয়ে যায় সেগুলো কি আবার রিপোস্ট করা হবে? হ্যাঁ, যে আমাদের এই প্রত্যেকটা কোর্সের সমস্ত ক্লাস ফেসবুক বাদেও আমাদের নিজস্ব একটা ড্রাইভ আছে, আমাদের নিজস্ব। তো ওই ড্রাইভে আমরা সব সিরিয়াল অনুযায়ী সেভ করে রাখি। যে কোনো দিন যে কোনো ক্লাস যদি মিস হয়, তোমরা শুধু আমাদেরকে জানালে ওইটা আবার আমরা তোমাদেরকে দিয়ে দিব। যে যে ভাইয়া এই ক্লাসটা পাচ্ছি না, ভাইয়া ন্যারেশনের 3 নম্বর ক্লাসটা পাচ্ছি না, বা ভাইয়া 2 নম্বর ক্লাসটা পাচ্ছি না, যেটা না পাও ওইটা জানালে আমরা আবার ওইটা রিপোস্ট করে দিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে অপি আছে। অপি, তোমার কি প্রশ্ন আপু? অপি, তোমার কোশ্চেনটা করতে পারো। নমস্কার ভাইয়া, আমার দুটি প্রশ্ন নমস্কার। আছে। প্রথম হ্যাঁ বলো। প্রশ্নটা হচ্ছে ভাই, থিমের নিয়ে। থিম যে ভাই আপনি পড়িয়েছেন, ওইটা বললেন যে শর্ট করে আমরা নিজের মতন শর্ট করে নিতে পারি। তো ভাই আমি বলছিলাম যে সম্পূর্ণটা যদি পরে পরীক্ষায় লিখি তাহলে কি কিছু হবে? আম, আচ্ছা, প্রথম কথা, আমি কি তোমাদের ব্যাচে থিম পড়িয়ে ফেলেছি অপি? না না ভাইয়া, আমরার বেসটা তো ভাইয়া এখানে নতুন ও বেচে অ্যাড আচ্ছা আচ্ছা, শোনো, থিম করেছেন। আমি লিখতে এর হয়। আগের ওকে, বেসটার কথা ওকে, বলছিলাম। আমি বুঝতে পেরেছি। প্রথমে যেটা শুরু হয়েছিল ভাইয়া, ওই বেচে ওকে, আমাদের আমার পড়ানো কথা, হয়েছিল তিন। লেখার নিয়ম হচ্ছে যে 50 হ্যালো ওয়ার্ড। ভাইয়া। হ্যাঁ, আমি ক্লিয়ার, আমি তোমার কোশ্চেনটা বুঝতে পেরেছি। থিম লেখার নিয়ম হচ্ছে 50 শব্দে লিখতে হয়, হ্যালো 50 ভাইয়া, ওয়ার্ড। কথা বলতে পারছে না? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি এবং তোমার কোশ্চেন আমি পেয়েছি। থিম লিখতে হয় 50 ওয়ার্ডে। তো তোমার পরীক্ষাতে যদি 50 ওয়ার্ডের লিমিট তোমাদের কলেজে উল্লেখ করে দেয়, তাহলে তো অবশ্যই 50 ওয়ার্ডে লিখতে হবে। সেক্ষেত্রে তুমি একটা লাইন বা দুইটা লাইন বাদ দিতে পারো। কারণ আমি যেগুলো তোমাদের দিয়েছি এটা 60 ওয়ার্ড আছে, 65 ওয়ার্ড আছে, 50 ওয়ার্ড আছে, কারণ ওইটা একটু তুমি নিজের মতো যাতে প্রিসাইজ করতে পারো এই পারপাজে। ঠিক আছে, বাট সামনে যে তোমাদের এই ব্যাচের থিমের ক্লাস তো এখনো হয় নাই 26-এর। থিম যখন পড়াবো আমি বলে দিব যে কিভাবে ছোট করতে হয়। এটা একটা টেকনিক, এটা মজার বিষয়। তো এটা আমি তোমাদেরকে দেখাই দিব। ঠিক আছে, 10টা থিম লেখার নিয়ম সহ A to Z ক্লিয়ার। থিমে তোমরা 8-এর মধ্যে 7 পাবা সবাই আশা করি। সর্বোচ্চ মার্কস স্যাররা 8-এর মধ্যে 7 দেয়। হাইস্ট মার্কস যেটা দেয় তোমরা হাইস্টই পাবা থিমে প্রত্যেকে। আচ্ছা, এরপরে পিকুর কোয়েশ্চেনটা কি পিকু ভাইয়া? পিকু আছো? জি ভাই আছি। হ্যাঁ পিকু, বলো ভাই কি কি কোয়েশ্চেন তোমার? ভাই আমাদের উইদাউট ক্রু উইথ ক্রু ওগুলো তো নেননি। হ্যাঁ, আজকে ওইটা নিয়ে আমরা শুরু করবো, এটাই কথা হচ্ছিল। উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, এই দুটো ভাইটাল টপিক। তারপরে গ্রাফ চার্ট, পাই চার্ট। জি ঠিক ভাইয়া। আছে, এই 3টা টপিক হ্যাঁ। খুবই ভাইটাল। এই 3টা টপিকে আমরা যাব। আমরা এই আজকে হয়তো উইথ ক্লুজ উইদাউট ক্লুজে যাবো। তার আগে একটু সবার সাথে কথা বলতেছি যে তোমাদের কোন বিষয়টা সিরিয়াসলি দরকার বা আগে পরে দরকার। ওকে, এরপরে প্রশ্ন করতে পারো দীপ। দীপ আছো?
হ্যাঁ ভাইয়া, দীপ, আদাব ভাইয়া। আদাব ভাইয়া, কি অবস্থা দীপ, বলো। ভাইয়া ওই যে আপনি যে যেগুলো লিসন গুলা পড়াইছিলেন, ওই যে যেরকম লিসন টু ফ্লক মিউজিক আছে, ওইটার হুম, পরে দেখতেছি আছে যে হচ্ছে হলো লালন শাহ, ওগুলা তো পড়ালেন না, ওগুলা কি লাগবে না? শোনো, তোমাদের টেক্সট বইয়ে যেগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে 3 ধাপে প্যাসেজকে সাজাই আমি। একটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল, মানে মোস্ট ইম্পর্টেন্ট, লেভেল 1, লেভেল 2 মিডিয়াম, আর লেভেল 3 মানে একেবারে লেস ইম্পর্টেন্ট, যেগুলো আমরা বাদ দিয়ে গেছি। এখন লেভেল 1 আর 2 যেগুলো সব শেষ তোমাদের লাস্টের ইউনিট পর্যন্ত। এখন লেভেল 3-তে যেগুলো আমরা বাদ দিয়ে গেছি ওইগুলো আমরা ধরবো, কিছু কিছু, ঠিক আছে, যেগুলা বাদ পড়ছে ওইগুলো আমরা, তবে মেজরিটি যা তোমাদের পড়ানো হয়েছে এইগুলা মোর দেন এনাফ। শুধু লেভেল 1টা লাগে, তা লেভেল 2ও পড়াই ফেলছি আমরা, যেগুলা হাইয়েস্ট ইম্পর্টেন্ট, তারপরে কম ইম্পর্টেন্ট, তারপরে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট। তো লেস ইম্পর্টেন্ট যেগুলো এগুলো বাদ দেওয়া হয়। বাট মেজরিটি তোমাদের যে বই, তোমাদের বইয়ের প্রায় 90% প্যাসেজ তোমাদের কমপ্লিট। হয়তো 10টা প্যাসেজ বাকি আছে যেগুলো কম ইম্পর্টেন্ট, ওই লালন, তারপরে আরো টুকটাক 2-1টা বাকি আছে, এই ফ্রেডরিক ডগলাস 2-1টা, এগুলো আমরা পড়াই দিব না এগুলা, কিন্তু এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট পড়াই দিব আমি। ঠিক আছে, তোমার কোয়েশ্চেনটা আমি জানি, এটা আমি আগেও তো ক্লিয়ার করছি। লাস্টে যেদিন প্যাসেজের ক্লাস নিলাম ওই দিনও তো বললাম যে যেগুলা বাকি আছে আমরা এগুলা দেখে যাবো সব। রিয়ামণি, তোমার কি কোয়েশ্চেন রিয়ামণি? হ্যালো রিয়ামণি। আচ্ছা, মিম ইসলাম, মিম তোমার কি কোয়েশ্চেন? ভাইয়া কবিতা দিয়ে সামারি লিখবো কিভাবে? আচ্ছা, এটা বলতেছি আমি, কবিতা দিয়ে কিভাবে সামারি লিখবা, এটা হচ্ছে একটা আমাদের দেশে মিসকনসেপশন। অনুচ্ছেদ থেকে বা প্যাসেজ থেকে যেটা লেখে ওইটাকে বলা হয় সারাংশ, যেটাকে ইংরেজিতে বলা হয় সামারি। আর কবিতা থেকে, কবিতার যে মূল ভাব লেখা হয় তাকে বলে সারমর্ম, যেটাকে ইংরেজিতে বলা হয় থিম। এখন আমাদের দেশে কিছু কিছু শিক্ষক আছেন, তারা ওই 3 নম্বরে সামারির জায়গায় একটা কবিতা তুলে দেয়, কবিতা তুলে দিয়ে বলে তার সামারি লিখতে। তো এখন এটা মূলত টিচারের দোষ। সামারি মানে সারাংশ, সারাংশ হয় অনুচ্ছেদের, প্যাসেজের, আর কবিতা থেকে হয় সারমর্ম। তোমরা তোমাদের কি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে তোমাদের যে সেকেন্ড পেপারে সারাংশ সারমর্ম আছে না, পরীক্ষাতে আছে এখনো জি ভাইয়া। তোমাদের? জি তো ভাইয়া আমাকে আছে। তো সারমর্ম কি প্যাসেজ থেকে দেয় না সারমর্ম কবিতা থেকে দেয় বলো তো? কবিতা সার- থেকে। সারমর্ম কবিতা থেকে দেয়। আর সারাংশ অনুচ্ছেদ বা প্যাসেজ থেকে দেয়। তো যখন কিছু কিছু স্যার আছে যারা কবিতা তুলে দিয়ে বলে এটার সামারি লিখতে, তো ওইটা মূলত থিম। তো আমি তোমাদের টেক্সট বুকের প্রত্যেকটা কবিতা আমরা পড়বো। তোমাদের টেক্সট বুকে 13টার মতো কবিতা আছে, এর মধ্যে 8টা বা 10টা কবিতা পড়লে এর মধ্যে থেকে হুবহু কাউন্ট পড়ে যায়। আমি তোমাদের 10টা পড়াবো, এর মধ্যে 3টা কবিতা বলে দিব 5 স্টার, এই 3টা পড়ো, 3টার মধ্যে থেকে তুমি তোমার কলেজের পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায় সব জায়গায় কাউন্ট পেয়ে যাবে। থিমের ক্লাসে আসতেছে, থিমের ক্লাস আসতেছে সামনে, আমরা এটা পড়ে ফেলবো, ডোন্ট ওয়ারি। প্রত্যেকটা কবিতা একদম চুলচেরা ভাবে বুঝতে পারবে, A to Z বাংলা অনুবাদ সহ বেস্ট হয়েছে। আচ্ছা, লাস্টের কোয়েশ্চেন আমরা মৌয়ের থেকে একটা কোয়েশ্চেন নিতে পারি। মৌ, তোমার কি প্রশ্ন? ভাইয়া আমাদের প্রাইভেট ব্যাচের ক্লাসগুলান যদি মানে প্রায় পাবলিক গ্রুপে না হয় তাহলে অনেক সমস্যা হয়, মানে ক্লাসগুলো বুঝতে পারি না ঠিকভাবে। পাবলিক গ্রুপে হ্যাঁ, নেওয়া হলে সমস্যা হয়ে যায়, তাই তো মৌ? হ্যাঁ সমস্যা হয়ে যায় অনেক। মূলত তো প্রাইভেট গ্রুপে হয়, কিন্তু 1টা 2টা ক্লাস আমরা প্রমোশনের জন্য একটু পেজে দেই মাঝে সাঝে, যাতে আমাদের মানে স্টুডেন্টরা তো অনেক সময় টিচারদের থেকে এক্সপেক্ট করে, এই কারণে 1টা 2টা ক্লাস দেওয়া হয়। বাট তোমাদের এই ব্যাচে আর কখনো প্রমোশনাল ক্লাস দেওয়া হবে না, শেষ। আচ্ছা, এরপরে সামিউল ইস, থ্যাংক ইউ মৌ ফর ইউর কোয়েশ্চেন। সামিউল, তোমার কি প্রশ্ন ভাইয়া? দিস ইজ দ্য লাস্ট ওয়ান। সামিউল, আচ্ছা, আমি বুঝি না এই ছেলেরা কই যায় ফোন রাইখা। আচ্ছা, মঞ্জির আছো? মঞ্জির, মঞ্জির আর ইউ দেয়ার? হ্যালো, তানভীর আহমেদ আছো? কে বলতেছো বলো। হ্যালো, হ্যালো। ওকে, মোহাম্মদ ওমর, ওমর আছো ভাইয়া? হ্যালো ওমর, তুমি কি আছো? আচ্ছা, যারা আছে, যারা তোমার কোশ্চেন কোনো? হ্যালো যারা?
হ্যালো, কি তোমাদের কোয়েশ্চেন আর কারো আছে? শেষ সবার প্রশ্ন করা? তাহলে বলো। জি ভাই ভাই আমার একটা কোশ্চেন ছিল। আমার একটা আছে। ভাই আমার তো ভাই বলো, করো। ভাই আমার তো আছে। আচ্ছা, রাইটিং পার্ট নিয়ে একটু আমি বলি। রাইটিং করি, ওকে। হ্যাঁ, আমরা আজকে উইথ ক্লুজে যাব। আর একটা কথা বলি, আমি রাইটিং পার্ট পড়াই ব্যাচের শেষে গিয়া, লাস্টে গিয়ে, ব্যাচ যখন শেষ। এখন একটা কাজ করতে পারি, তোমরা অনেকেই বলতেছো মানে রাইটিং পার্টের কথা, তাহলে আমি রাইটিং পার্টের ক্লাসটা এই উইথ ক্লুজের পরে, মানে এই সপ্তাহতেই অথবা নেক্সট উইকে আমি নিয়ে নেই তোমাদের। ভাইয়াপুরা কেমন হয় সেই কাজটা বলো তো? তোমরা অনেকেই প্রায়শই বলো যে ভাই রাইটিং পার্টটা। তো রাইটিং পার্টের ক্লাস সাধারণত ব্যাচের শেষে হয়, মানে যখন ব্যাচ শেষ হতে যাচ্ছে তার এক সপ্তাহ আগে। তো যেহেতু তোমাদের দরকার ইমার্জেন্সি অনেকের, সেটা আমি তাহলে এই সপ্তাহে অথবা এই আমরা যে আজকে যে টপিকটা ধরবো উইথ ক্লুজ এর পরেরটা, এটা শেষ করেই আমরা রাইটিং পার্টে যাব। প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেল, অ্যাপ্লিকেশন, রিপোর্ট লেখার নিয়ম, সবকিছু, লেটার লেখার নিয়ম, অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, স্টোরি কিভাবে কমপ্লিট করবে, A to Z সবকিছু আমি ডিটেলসে শিখাই দেবো, কমপ্লিটিং স্টোরি সহ। ঠিক আছে, প্যারাগ্রাফ সহ A to Z, রিপোর্ট লেখার নিয়ম কি, এভরিথিং। তো চলো আজকে আমরা তাহলে আমাদের উইথ ক্লুজে যেতে পারি। ঠিক আছে, একটা আলোচনা একটু দরকার ছিল তোমাদের সাথে, তাই আমরা এতক্ষণ আলাপ আলোচনা করলাম। সো আমরা চলে যাব হচ্ছে উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজে। ওকে, এখন আমরা স্টার্ট করি উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে? ভাইয়াপুরা ক্লিয়ার শোনা যায় এবং বোঝা যায়? আমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজে যেতে চাচ্ছি, কারণ কি ফার্স্ট পেপারে আমরা প্রায় এই 3 সপ্তাহ ধরে আমরা সেকেন্ড পেপার পড়লাম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেষ করেছি, ট্রান্সফরমেশনের পর আমরা ন্যারেশন শেষ করেছি। এরপরের টপিক আমাদের প্রোনাউন রেফারেন্স, তারপরের টপিক মডিফায়ার্স, কানেক্টরস শেষ হয়ে গেলে এরপরে থাকে আর সিনোনিম অ্যান্টোনিম আর পাংচুয়েশন। তো সিনোনিম অ্যান্টোনিম আর পাংচুয়েশন ওরকম গ্রামাটিক্যাল রুলস না, ওগুলো সহজ টপিক। মেইনলি আমাদের গ্রামার বাকি আছে 3টা, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার্স, কানেক্টরস। ঠিক আছে, আচ্ছা এরপরে ফার্স্ট পেপারে কি বাকি আছে? উইথ ক্লুজ উইদাউট ক্লুজ বাকি আছে আমাদের, রিয়ারেঞ্জ বাকি আছে আমাদের, গ্রাফ চার্ট, পাই চার্ট বাকি আছে, থিম বাকি আছে আমাদের মেইনলি। তো আর বাকি যা আছে এটা রিটেন, কমপ্লিটিং স্টোরি, ওগুলো রিটেনের ক্লাস। সো আমরা ফার্স্ট পেপারে একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন আমাদের। এখন আসো উইথ ক্লুজ উইদাউট ক্লুজ। তো উইথ ক্লুজ উইদাউট ক্লুজ সবারই একটা মানে ভীতির জায়গা, একটা ভয়ের জায়গা, যে ভাইয়া এটা কমন পড়লে কি করবানি বা কমন না পড়লে কি করবানি, কি পরিস্থিতি হবে। তো উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ সত্যিকারের অর্থে এটা একটা ভোকাবুলারি ভিত্তিক টপিক। কি ভিত্তিক টপিক এটা? এটা ভোকাবুলারি ভিত্তিক টপিক। যে ভোকাবুলারি পারবা বা যারা ভোকাবুলারি পারো তারা উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ পারবা, ক্লোজ টেস্ট তারা পারবা। যারা ভোকাবুলারিতে দুর্বল তাদের জন্য এটা একটু কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু সবকিছুর একটা ওয়ে আছে, তাই না? আগে আমার কথা শুনো, ক্লোজ টেস্ট উইথ ক্লুজে 10টা অপশন থাকে, উইদাউট ক্লুজে কোনো অপশনই থাকে না। তো অনেকে দেখা যাচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ পারে, কিন্তু উইদাউট ক্লুজে যে মারাত্মক সমস্যা হয়ে যায়, অনেক এমন আছে। এখন একটা বিষয় বলি তোমাকে, যে তোমাকে এই দুনিয়াতে যাই বলুক না কেন, সত্যিকারের অর্থে উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ পারতে হলে, পারতে চাইলে তাকে একটা জিনিসই পড়তে হবে, একটা জিনিসই দরকার এবং প্রয়োজন। সেটা কি জানো? ভোকাবুলারি। ক্লোজ টেস্ট পারতে হলে কি প্রয়োজন?
একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে ভাই একটা কোয়েশ্চেন। ভোকাবুলারি। যার আমি কোশ্চেন নিবো আবার, ভাই দাঁড়াও। যখন তুমি একটা উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ বা একটা কোয়েশ্চেন সলভ করতে যাও, মনে করো এই যে যা আছে এখানে যতগুলো আছে সবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো, তো এই যে একটা উইথ ক্লুজ, আবার এরপরে আছে উইদাউট ক্লুজ। এখন এটা তুমি তখনই সলভ করতে পারবা যখন তুমি এটার মিনিংটা বুঝতেছো। আমার কথা খেয়াল করো, এই যে যে কোয়েশ্চেনটা উইদাউট ক্লুজের, তুমি এইটা তুমি পড়তেছো, ইন আওয়ার কান্ট্রি উইমেন আর দ্য ওয়ার্স্ট সাফারার্স ইন এভরি স্টেজ অফ লাইফ। এবার আছে ওয়াই হবে একটা, সোশ্যাল প্রিজুডিসেস এন্ড কাস্টমস টেন্ড টু ড্যাশ দেয়ার পজিশন। এখন এইটুকের মানে তুমি যদি না বুঝো, তাহলে এটা তুমি কিভাবে ফিল আপটা করবে আমাকে বল। এই যে যে একটা সেন্টেন্স, এটা এখানে না কোনো গ্রামার অ্যাপ্লাই করছে, না এটা কোনো মানে রাইট ফ্রম ভার্বস ন্যারেশনের মতো কোনো রুলস আছে, না এটা কোনো রিটেনের অংশ, না এটা ফ্রি হ্যান্ড রাইটিং, না এটা কি, এটা পুরোপুরি তুমি অর্থ বুঝতেছো কি না। অর্থ বুঝলে, ভোকাবুলারি জানলে তুমি এখানে একটা উত্তর বসাইতে পারবা। কিন্তু তুমি যদি না জানো, তুমি যদি কি না জানো, ভোক্যাবস না জানো, মানে ভোকাবুলারি যদি তুমি না জানো, তাহলে এটা তোমার কাছে এই লাইনের মানেই তুমি কিছু বুঝবে না। তো লাইনের মানে যদি তুমি না বুঝো, তুমি কিভাবে এখানে অ্যান্সার করবা বলো। এটা কোনো গ্রামাটিক্যাল রুল নাই, কোনো শর্টকাট নাই, কোনো মানে কিচ্ছু নাই, এটা কোনো কুইক অ্যাক্সেস, কোনো কিছু নাই, কোনো শর্টকাট নেই, কোনো গ্রামাটিক্যাল রুলস নেই। উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পুরোপুরি ভাবে একটা ভোকাবুলারি ভিত্তিক টপিক। তোমরা এটা হচ্ছে একদম জেনুইন কথা। Dream is a series of thoughts, images, and sensations occurring in a person's mind during sleep. The dream is a dash of unconscious wishes, thoughts, and imaginations. এখন এটা আসছে পরীক্ষাতে, বোর্ড কোয়েশ্চেন এটা। এখন এই লাইনের মানে তুমি কি, এইটাই তুমি জানো না, তাহলে তুমি এখানে কি বসাবা? কিছু বসানো সম্ভব? কিচ্ছু বসানো সম্ভব না। তো এটা পুরোপুরি তোমরা যদি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পারতে চাও, তাহলে এক নম্বরে সবার আগে যেটা দরকার, সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভোকাবুলারি। কি দরকার আমাদের? সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ভোকাবুলারি। সো ভোকাবুলারি যদি তুমি মুখস্থ করো বা ভোকাবুলারি যদি তুমি ফোকাস দাও, ভোকাবুলারি যদি তুমি শেখো, তাহলে তোমার শুধু এই টপিকটা নাই, এই ইংরেজিতে আর এমন কোনো টপিক নাই যা তুমি পারবা না, ইংলিশে আর এমন কোনো টপিক নেই যা তুমি পারো না, সব পারো। এখন ভাইয়া ভোকাবুলারি পড়বো কই থেকে? এটা তো একদিক থেকে পড়ি আর একদিক থেকে ভুলি। তো দেখো, উইথ ক্লু যদি একটু আগে আমাকে শেষ করতে দাও, আমি তোমাদের যত কোয়েশ্চেন মনের মধ্যে চলতেছে আমি জানি তোমাদের মনে কি চলতেছে, আমি সবই বলবো তোমাদেরকে। এখন তোমাদেরকে ভোকাবুলারি জানতে হবে। টু বি অনেস্ট, যদি কেউ বলে যে ভোকাবুলারি ছাড়া এই শর্টকাট আছে উইথ ক্লু উইদাউট ক্লুজ পারার, ওই শর্টকাট আছে উইথ ক্লু উইদাউট ক্লুজ পারার, সব বোকাস, ভুয়া। কারণ ভোকাবুলারি যদি তুমি না জানো, প্রথম কথা এই উইথ ক্লুজ উইদাউট ক্লুজ কোনটা আসবে পরীক্ষাতে বা কি টপিকের আসবে এটা কেউ জানে না এই দুনিয়াতে। কোন টপিক থেকে আসবে বা কি নিয়ে আসবে, এই যে এটা উইমেন নারীদেরকে নিয়ে, এটা ড্রিম স্বপ্ন নিয়ে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, এটা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে, এটা আন্তরিকতা বিশ্বস্ততা নিয়ে, এটা বিউটি নিয়ে, এটা হচ্ছে বৈজ্ঞানিক ইনভেনশন নিয়ে, টেকনোলজি নিয়ে। তো কোনটা আসবে এটা কেউ জানে না। তো এইটা পারার বেস্ট হচ্ছে ভোকাবুলারি শেখা। এখন ভোকাবুলারি সব স্টুডেন্টরা ভয় পায়, সবাইকে এটা ভয় পায়। কেন? কারণ একদিক থেকে পড়ে একদিক থেকে বলে। এখন কিভাবে ভোকাবুলারি পড়লে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পারা যাবে, এটা একটা কোয়েশ্চেন, যে কিভাবে ভোকাবুলারি পড়লে আমরা জিনিসগুলা পারবো। এইটার একটা ওয়ে আছে। যেমন দেখো, আমি অনেক কিছু আছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এর মধ্যে, আমি যা যা বলি আগে শুনো আমার কথা। সো ভোকাবুলারি যদি তুমি শেখো, তাহলে তোমার পুরো ইংলিশের গেম চেঞ্জ। স্টুডেন্টরা আমাকে সবসময় একটা কোয়েশ্চেন করে, স্যার আমি ইংরেজিতে দুর্বল, স্যার আমি ইংলিশে দুর্বল, আমি কি করবো, স্যার আমি ইংলিশে দুর্বল, আমি কি করবো। আমি তাদেরকে একটা কথা বলি, দুইটা জিনিস, যারা ইংরেজিতে দুর্বল তোমাদেরকেও বলি, দুইটা জিনিস শিখলে তোমার আর ইংরেজিতে দুর্বলতা থাকবে না। এক, ভোকাবুলারি, আর দুই নম্বরে কি জানো? বেসিক গ্রামার।
এক নাম্বারটা আমি বেসিক গ্রামার বা গ্রামার বলি না, এক নাম্বার হচ্ছে ভোকাবুলারি। তুমি যদি ইংরেজি শিখতে চাও, এক নাম্বারে তোমাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ভোকাবুলারি। আর এইটা যে তোমার এই শুধু এইখানে লাগবে উইথ ক্লুজের ক্লুজে তা না, তোমার মডিফায়ার্স কানেক্টরস তুমি পারবাই না ভোকাবুলারি ছাড়া। মডিফায়ার্স আর কানেক্টরস তুমি পারবাই না ভোকাবুলারি ছাড়া, সম্ভবই না, মডিফায়ার্স কানেক্টরস হবে না। তুমি অর্থ না বুঝলে কোনো অ্যান্সার করতে পারবে না। রাইট ফর্ম ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স ভোকাবুলারি ছাড়া কিচ্ছু মাথায় ঢুকবে না অনেকের পরীক্ষার হলে। সেই জন্য ভোকাবুলারি একটা প্রায়োর টপিক। কেন কেন শিখতে হবে, কিভাবে শিখতে হবে? প্রথম কথা, তোমরা যারা পড়ো ভোকাবুলারি উল্টা ভাবে পড়ো। উল্টা ভাবে পড়ো বলতে ভাই আমরা কি তাহলে ভুলভাবে পড়ি? হ্যাঁ, তোমরা অনেকেই আসছো যারা ভুলভাবে পড়ো। দেখো আমি একটু তোমাদেরকে, ভোকাবুলারি পড়া একটা আর্ট, একটা সিস্টেম, এই সিস্টেমটা একটু শিখতে হবে ভালো করে। দেখো তোমরা সবাই এইভাবে পড়ো যে অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, এইভাবে তোমরা সবাই পড়তে অভ্যস্ত। অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, এইভাবে সবাই পড়ো। বাট এটা একটা রং পদ্ধতি পড়ার, এটা পড়ার একটা ভুল পদ্ধতি। ভাইয়া তাহলে সঠিক পদ্ধতি কোনটা আপনি আমাদেরকে বলেন। ওকে, সঠিক পদ্ধতি হচ্ছে, আমরা জন্মগতভাবে কি বলতো, আমরা জন্মগতভাবে বাঙালি। তো বাংলা শব্দ আমরা জানি, বাংলা শব্দ আমরা জানি, আমাদের জানতে হবে কোনটা, ইংরেজি শব্দটা জানতে হবে, কোনটা ইংরেজি শব্দটা। এবং তোমরা যখন ভোকাবুলারি পড়ো, পড়ার সিস্টেমটাই ভুল তোমাদের। তোমরা কিভাবে পড়ো, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে। তোমরা একটু আমার সাথে পড়ো তো, জাস্ট একটা এক্সপেরিমেন্ট, একটু খেয়াল করে দেখো। অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে। তুমি যখন এভাবে পড়তেছো, তোমার ফোকাসটা কি অ্যাকাউন্টেবিলিটির উপরে পড়ে না জবাব দিতার উপরে পড়ে? একটু খেয়াল করো তো নিজেরে। অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে। তুমি যখন এই ই টু বি, এটাকে কি বলা হয়, ই টু বি, ইংলিশ টু বাংলা, তুমি যখন এই ই টু বি পড়তেছো, ইংরেজি থেকে বাংলা পড়তেছো, তখন এটা পুরোপুরি ফোকাসটা যায় বাংলার উপরে। এ টু বি পড়লে তোমার ফোকাসটা যায় কোথায়, বাংলার উপরে। অ্যাকাউন্টেবিলিটি জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি জবাব দিতে। আর যখন তুমি এইভাবে পড়বা, তখন তোমার দিন শেষে যে এই জবাব দিটাটা মনে থাকবে। কিন্তু জবাব দিতার ইংরেজি যেন কি ছিল, জবাব দিতার ইংরেজি যেন কি ছিল, জবাব দিতার ইংরেজি যেন কি ছিল, এরকম মাথা চুলকাবা, কিন্তু মনে থাকবে না, মনে পড়বে না, মনে থাকবে না। ভাইয়া তাহলে এখন কি করবো আমরা, শোনো। আমরা জন্মগতভাবে বাঙালি, জবাবদিহিতা কি আমরা জানি, আমরা জানি না কোনটা, অ্যাকাউন্টেবিলিটি। জবাবদিহিতা আমাদের মনে থাকে না, মনে থাকে না কোনটা, অ্যাকাউন্টেবিলিটি। তাহলে পড়তে হবে কি, বাংলা টু ইংলিশ। পড়তে হবে কোনটা, বাংলা টু ইংলিশ, বি টু ই, বাংলা থেকে আমাদেরকে ইংলিশটা শিখতে হবে, ঠিক আছে? সেটা কিভাবে, এই জবাবদিহিতার ইংরেজি শিখতে হবে। জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। এবার পড়ো তো, দেখো এইবার ফোকাসটা যায় অ্যাকাউন্টেবিলিটির উপরে। তুমি একটু আগে যখন পড়ছো অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতা, ফোকাসটা ছিল জবাবদিহিতার উপরে। কিন্তু জবাবদিহিতা বাংলা শব্দটা আমরা অলরেডি জানি, আমরা জানি না কোনটা, ইংরেজিটা। তাহলে আমাদের মাথায় ঢুকাই দেবে কোনটা, ইংলিশটা। জব দিতে, অ্যাকাউন্টেবিলিটি, 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 জব দিতে, অ্যাকাউন্টেবিলিটি। আমাদের পড়তে হবে বাংলার ইংলিশটা। বাংলা আমরা জানি, সেটার ইংরেজিটা আমাদের দরকার। বাংলাটা আমরা জানি, আমাদের দরকার কোনটা, সেটার ইংরেজিটা। ইংরেজিটা তাহলে জব দিতা, অ্যাকাউন্টেবিলিটি, জব দিতে, অ্যাকাউন্টেবিলিটি, জব দিতে, অ্যাকাউন্টেবিলিটি। এইবার তুমি যখন জব দিতা থেকে অ্যাকাউন্টেবিলিটি বাংলাটার ইংলিশ শিখতেছো, তখন ফোকাস কোথায় যায়, জব দিতের উপরে না অ্যাকাউন্টেবিলিটির উপরে, বলো তো কোনটার উপর ফোকাস যায় তখন? তখন ফোকাস যায় অ্যাকাউন্টেবিলিটির উপরে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া, কিভাবে, আর কোন সিস্টেম আছে কিনা? হ্যাঁ, আমি যেভাবে পড়েছি, একটা শব্দ তোমাকে 20 বার করে পড়তে হবে। এক একটা শব্দ কয়বার করে, এক একটা শব্দ 20 বার করে তোমাকে পড়তে হবে। একটা শব্দ যদি তুমি জুকো পাপা
হ্যালো, সরি ফর দ্য ইন্টারাপশন গাইস, সো সরি। ওকে, এখন এই জবাবদিহিতা থেকে অ্যাকাউন্টেবিলিটি, বাংলাটার ইংরেজিটা আমাদেরকে শিখতে হবে। বাংলা শব্দ তো আমরা জানি, কিন্তু আমরা জানি না কোনটা ইংলিশটা, তাহলে আমাদের জানতে হবে সেই ইংলিশটা। এখন এটা আমরা কিভাবে, এই যে আমি বললাম এখন কয়বার করে পড়তে হবে, 20 বার। এখন কে কে ভাবতেছে যে ভাইয়া 20 বার তো অনেক, এক একটা শব্দ 20 বার পড়তে তো মনে হয় অনেক সময় লাগবে। উত্তরটা একবারে ভুল। তুমি পড়ে দেখো, 20 বার পড়তে তোমার 1.5 মিনিট থেকে ম্যাক্স 2 মিনিট লাগবে। 20 বার পড়তে 1.5 মিনিট লাগে, সর্বোচ্চ 1.5 মিনিট। 10 মিনিটও না, 15 মিনিটও না। জব দিতে অ্যাকাউন্টেবিলিটি, জব দিতে অ্যাকাউন্টেবিলিটি, জব দিতে অ্যাকাউন্টেবিলিটি, জব দিতে অ্যাকাউন্টেবিলিটি, একেবারে সহজ, একদমই সহজ। এখন 20 বার তুমি পড়লা, 20 বার যখন তুমি পড়বা, এইবার হচ্ছে আলটিমেট বিষয়। পড়ার সাথে সাথে তোমার হাতের কাছে একটা কলম থাকবে আর সামনে একটা খাতা খোলা থাকবে। হাতের কাছে একটা কলম থাকবে, সামনে একটা খাতা খোলা রাখবে। ওই যে যে তুমি মুখ দিয়ে পড়তেছো, পড়ার সাথে সাথে হাতে ওইটা লিখতে থাকতে হবে ইংরেজি। অ্যাকাউন্টেবিলিটি, ACCOUNTABILITI। অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। ওই যে তুমি যে মুখ দিয়ে যে পড়তেছো, ওইটার সাথে সাথে সামনে খাতা খোলা থাকতে হবে এবং হাতে কলম থাকতে হবে। হাতে কলম নিয়ে খাতা খোলা রেখে যদি তুমি লিখে লিখে পড়ো, ওই জিনিস তুমি আর জীবনে কোনোদিন ভুলবা না। ওইটা এই জীবনে তোমার আর ভুল হবে না। লিখে লিখে পড়তে হবে। কিভাবে? সামনে খাতা খোলা রেখে হাতে কলম রেখে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা যখন পড়ো যদি হাতে কলম রাখো আর সামনে খাতা খোলা রেখে পড়ো, দেখো মনোযোগ এদিক সেদিক যায় না। তোমার মনোযোগ, পড়তে বসলে মনোযোগ সবচেয়ে বেশি কখন বাইরে যায় জানো? যখন মানুষের হাতে কলম থাকে না, ফোন থাকে। হাত খালি রেখে পড়তে বসলে কখনো পড়াশোনায় মনোযোগ বসবে না ভাই, এক কথায় সিম্পল। পড়তে বসে যদি হাতে কলম না থাকে, দেখবা পড়াশোনায় মনোযোগ বসে না। কিন্তু হাতে কলম নিয়ে সামনে একটা খাতা রেখে যাই পড়ো, তুমি মনে করো একটা কবিতা পড়তেছো, তাহারই পড়ে মনে, তাহারই পড়ে মনে তুমি পড়তেছো বইতে, কিন্তু সামনে খাতাটা খোলা রেখে হাতে কলম রাখো, দেখো মনোযোগ এদিক সেদিক একদমই যায়। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? পুরো আমি কি বলছি বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝতে তোমরা পারলাম। তোমরা কি এই কথা মানো যে হাতে কলম রেখে খাতা সামনে রেখে পড়লে মনোযোগ এদিক যায় না, আর হাত খালি থাকলে মনোযোগ দিচ্ছে না? এটা নিজের মনে করে দেখো, যখন তুমি কলম নিয়ে পড়ো আর এখন যখন বুঝতে পড়ো পারছি। সারা পড়ো। ঠিক আছে, এটা একটা এক্সপেরিমেন্ট। যখনই পড়তে বসবা সব সময় সামনে খাতা খোলা রেখে হাতে কলম নিয়ে পড়তে বসবা, অলওয়েজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি একটু বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে এইভাবে একটা শব্দ যদি তুমি 20 বার করে পড়ো এবং লিখে লিখে পড়ো, কিয়ামতের আগ পর্যন্ত যদি ওই শব্দ তুমি ভুলে যাও, তাহলে আমার এসা একটা বকা দিও যে ভাইয়া আপনি এইভাবে পড়তে বলছিলেন, আমি এইভাবে পড়ছি, এরপরও হয় নাই। এটা সম্ভবই না, তোমার আজীবনের শব্দ মনে থাকবে। সো ভোকাবুলারি পড়ার এইটা হচ্ছে বেস্ট টেকনিক। অনেকে বলবে যে চিত্রের সাহায্যে পড়বা, মনে মনে ছবি এঁকে এঁকে পড়বা, এইভাবে পড়বা এইভাবে পড়বা, বাট তোমার তো এফিসিয়েন্সি লাগবে। তুমি কত সময় ছবি এঁকে এঁকে পড়বা একটা জিনিস? কয়টা তোমার তো শেষ করতে হবে। মিনিমাম 1200 ভোকাবুলারি থেকে 1500 ভোকাবুলারি শিখতে হবে তোমাকে। তো 1200 থেকে 1500 ভোকাবুলারি শিখতে এইভাবে যেভাবে আমি তোমাকে বলছি, এইভাবে যদি পড়ো, সর্বোচ্চ তোমার 7 থেকে 10 দিন লাগবে। এক সপ্তাহ থেকে 10 দিন, এর বেশি তোমার লাগবে না। এক সপ্তাহ সর্বোচ্চ যদি লাগে তোমার 10 দিন লাগবে। ক্লিয়ার? তাহলে এইবার গেল কি, এইবার গেল ভোকাবুলারি। হ্যাঁ, এবার গেল ভোক্যাবস। তাহলে ভোক্যাবের পরে কি আছে? ভোক্যাবের পরে কি আছে? ভোক্যাবুলারি তো আমরা শিখলাম ভাইয়া। ভোক্যাবুলারি যদি এইভাবে পড়ো, দেখো আমার যে ভোক্যাবুলারি পিডিএফ, এটা আমি তোমাদেরকে দিয়েছি। সমস্ত বইয়ে তোমরা এইভাবে পাবা যে আগে ইংরেজি শব্দ দেয়া, তারপর তার বাংলা দেয়া। আমার বইয়ে আমি যেভাবে পড়তে বলি তোমাদেরকে, যে বাংলাটার ইংরেজি শেখো তুমি। বাংলা তো তুমি এমনি জানো, এটা তোমার মাতৃভাষা, কিন্তু তুমি জানো না কোনটা ইংলিশ, যে তুমি সেটা শেখো। তুমি সেটা শেখো। সেটা কিভাবে তুমি শিখতে পারবা? এই যে এভাবে, যে আগে বাংলাটা তারপরে ইংলিশটা, জব দিতে অ্যাকাউন্টেবিলিটি। তো এই জন্য আমার বইতে আমি এভাবে দিয়েছি। এখন এই পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। গ্রহণ করা, আগে বাংলা শব্দ, এবার এটার ইংরেজি শেখা অ্যাকসেপ্ট।
সচেতন, অ্যাওয়্যার, সক্ষমতা, অ্যাবিলিটি। এই পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো। আগে এই একটা একটা করে ইংলিশ শিখবা, ঠিক আছে? এই যে মনে করো এটা হচ্ছে যে 58 নম্বর পৃষ্ঠা, আমি পিডিএফ তোমাদের দিয়ে দিব। তো মনে করো তুমি আগে এই একটা বাসস্থান, অ্যাকোমোডেশন, বিনোদন, অ্যামিউজমেন্ট, ব্যবস্থা করে, অ্যারেঞ্জ, প্রচুর, অ্যাবান্ডেন্ট, প্রশংসা করে, অ্যাডমায়ার। অনেক স্টুডেন্ট ভুল করে, ওরা হচ্ছে এই সব করে একসাথে শিখতে যায়। যে ধরো এখানে আছে যে গ্রহণ করা, অ্যাকসেপ্ট, তো এটার সিনোনিমও একসাথে পড়তেছে, এরপরে অ্যান্টোনিমও একসাথে পড়তেছে, পরে এরপরে বিতে যাচ্ছে সচেতন, অ্যাওয়্যার, এর সিনোনিমও পড়তেছে, অ্যান্টোনিমও পড়তেছে। এইভাবে না, এইভাবে না, তুমি একবারে পাঁচটা পাঁচটা করে শিখতে পারো না, তুমি এক একটা করে। আগে তুমি একটা শব্দ শেখো, যে গ্রহণ করার ইংরেজি কি, অ্যাকসেপ্ট। তুমি একটা শেখো সচেতন, অ্যাওয়্যার, সক্ষমতা, অ্যাবিলিটি, অর্জন করা, একটা করে আগে শেখো। তো একটা করে এই পৃষ্ঠাতে তুমি তোমার মনে করো 15টা শব্দ আছে, তো এই 15টা আগে তুমি শেখো একটা একটা করে। এই 15টা শেখার পরে এইবারে সেটার সিনোনিম আর অ্যান্টোনিম। ক্লিয়ার? আগে তুমি একটা একটা করে শিখবা, যে এই পৃষ্ঠায় টোটাল একটা একটা করে 15টা সারি আছে, তো 15টা সারির 15টা শব্দ আগে তুমি শিখবা। 15টা সারির এই 15টা শব্দ আগে তুমি শিখবা, শেখার পরে তারপর আসবা ফার্স্টে সিনোনিমে, তারপরে অ্যান্টোনিমে। আবার এই পৃষ্ঠা সিনোনিম অ্যান্টোনিম শেষ করে তুমি গেছো পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় এসে আগে এই একটা শব্দ এক একটা করে, একটা করে এই পৃষ্ঠা সবকটা শেষ হয়েছে, এরপরে এসে তুমি এবার এটার সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম, এটা হচ্ছে বেস্ট টেকনিক। কিন্তু এই পৃষ্ঠার সব একবারে শেষ করে, ঠিক আছে, যে মানে অ্যাকসেপ্ট সিনোনিম সহ, অ্যান্টোনিম সহ, অ্যাওয়্যার সিনোনিম সহ, অ্যান্টোনিম সহ, মানে একটা একটা করে সারি ধরে শেষ করে তুমি আগাইতে পারবা না, বোরিং লাগবে। এখানে একটা একটা শব্দ আগে এই সিঙ্গেল ওয়ার্ডটা শেখো, সিঙ্গেলটা শেখার পরে এরপরে এটার সিনোনিম অ্যান্টোনিম, তারপরে আসে অ্যামিউজমেন্ট, বিনোদন, সিনোনিম অ্যান্টোনিম, তারপরে আসে ব্যবস্থা করা, অ্যারেঞ্জ, সিনোনিম অ্যান্টোনিম, প্রচুর, অ্যাবান্ডেন্ট, সিনোনিম অ্যান্টোনিম। এইভাবে জিনিসটা বোঝা গেছে? সো এভাবে গেল হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। ভোকাবুলারি কিভাবে পড়বা, আর সিনোনিম অ্যান্টোনিম কিন্তু অবশ্যই শেখা লাগবে, কারণ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে সিনোনিম অ্যান্টোনিম আছে, ডিরেক্টলি আছে। অ্যাডমিশনে তুমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দাও, মেডিকেলে পরীক্ষা দাও, উচ্চে পরীক্ষা দাও, বাংলাদেশের যে ভার্সিটিতে পরীক্ষা দাও, সিনোনিম অ্যান্টোনিম তোমার মাস্ট লাগবে। সিনোনিম অ্যান্টোনিম তোমার মাস্ট লাগবে, লাগবে মানে লাগবেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো তাহলে ভোকাবুলারি এভাবে যদি পড়ো, তাহলে সে 100 উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পারবা। 100। এইবার ভাইয়া আর কি কি বিকল্প পদ্ধতি আছে? হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম গেল, মানে ভোকাবুলারি পারলে প্রথম কথা এরকম যে কোয়েশ্চেনই তোমাকে দিক, আমার এইখানে 1200 ভোকাবুলারি আছে, এই 1200 যদি পড়ো তাহলে তোমাকে যা দিক পরীক্ষা দেয় আর তুমি 100 পারবা। 100 পারো। এই পিডিএফ ভোকাবুলারি আমি তোমাদেরকে দিয়ে দিব আজকে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আর কি কি পদ্ধতিতে ভোকাবুলারি পড়া যায়, তো আমি সবই তোমাদেরকে দেখাবো। মানে কি কিভাবে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পারা যায় আমি সবগুলাই দেখাবো। এটা হচ্ছে 1 নাম্বার সিস্টেম। এখন 2 নাম্বার, তোমরা যদি ভোকাবুলারির বিগত বছরে, আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে বাচ্চারা? ক্লিয়ার এভরিথিং? কি জি ভাইয়া? ভাইয়া। তুমি যদি এখন বিগত বছরের সমস্ত কোয়েশ্চেন্স গুলা স্টাডি করো, ঠিক আছে, সমস্ত কোয়েশ্চেন গুলা স্টাডি করো এবং স্টাডি করে একটু অ্যানালিসিস করে বের করো, তাহলে তুমি দেখবা যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কিছু নির্দিষ্ট ক্যাটেগরি থেকে, মানে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আসে কিছু নির্দিষ্ট ক্যাটেগরি থেকে। কেন কেন জানি ওর বাইরে স্যাররা যায় না, ওই ধরনের জিনিসই সাধারণত দেয়। তো ওই টপিক গুলা বা ওই ক্যাটেগরি গুলা যদি, ভোকাবুলারি গুলো যদি তুমি পড়ে থাকো বা পড়ে ফেলো, তাহলে ওই ক্যাটেগরির যেটাই দিক সেটা তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে বলি, তোমরা যদি বাংলাদেশের সমস্ত বোর্ডের শুধু যে মানে এইচএসসি না, এসএসসি, এইচএসসি, আরো যত দাখিল সব যদি চেক করো, টেস্ট করো, তুমি দেখতে পারবা সবচেয়ে বেশি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পরীক্ষাতে আসে 3টা ক্যাটেগরি থেকে। 3টা। 1 নাম্বার ক্যাটেগরি কি জানো? পরিবেশ নিয়ে। পরিবেশ, এনভায়রনমেন্ট, অথবা পরিবেশ দূষণ, এনভায়রনমেন্ট পলিউশন, নাইলে বৃক্ষরোপণ, নাইলে ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন, মানে ডিফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, পরিবেশ নিয়ে যে কোনো কিছু সবচেয়ে বেশি এই ক্যাটেগরি থেকে প্রশ্ন আসে। সবচেয়ে বেশি প্রশ্ন আসে
এই ক্যাটেগরি থেকে। ক্লিয়ার? সো আমাদের কি করতে হবে, আমরা যদি এই ক্যাটেগরিটা পড়ে ফেলি তাহলে আমরা যাই দিক স্যার, যাই দিক এই টপিক থেকে আমরা সেটা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, এই ক্যাটেগরি থেকে যেটাই দিক। আচ্ছা, এখন আমি একটু তোমাদেরকে এই জিনিসটা একটু পড়ে শোনাইতে চাই। দেখো, প্রিয় শিক্ষার্থীরা, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ যে কোনো টপিকের উপরই আসতে পারে পরীক্ষায়, আসেও, এই জন্য ভোকাবুলারি পড়া দরকার। কিন্তু সাধারণত যেসব টপিকের উপর উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ আসে সেসব টপিকগুলো বিশ্লেষণ করে আমি গুরুত্বপূর্ণ 7টা ক্যাটেগরিতে বিভক্ত করেছি। তো মনে রাখবে, এই মানে 7টা ক্যাটেগরি না, অ্যাকচুয়ালি 3টা, 7টা অতগুলো আমি পাই নাই, পরে আমি স্টাডি করতেছিলাম এগুলা। তো এই ক্যাটেগরির মধ্যে শতকরা 90% প্রশ্নই হয়ে থাকে। আমি ধারাবাহিকভাবে এই ক্যাটাগরির উপর পৃথক পৃথক পিডিএফ শিট তোমাদেরকে দিব, প্রত্যেকটা শিট সংগ্রহ করে ভোকাবুলারি আয়ত্ত করে ফেলতে হবে। এখন 1 নাম্বার ক্যাটাগরি, যেখান থেকে সব থেকে বেশি স্যাররা যে টপিক থেকে প্রশ্ন দেয়, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট বা পলিউশন বা ট্রি প্লান্টেশন বা ডিফরেস্টেশন, এগুলো নিয়ে পরিবেশ রিলেটেড। এখন পরিবেশ রিলেটেড ভোকাবুলারি আছে এই 95টা। এই 95টা যদি তুমি পড়ে ফেলো তাহলে পরিবেশ রিলেটেড যে কোনো কোয়েশ্চেন যাই দিক সেটা তুমি 100 অ্যান্সার করতে পারবে, যাই দিক সেটা তুমি অ্যান্সার করতে পারবে। এখন পরিবেশের মধ্যে ভূমিকম্পও পড়ে, সেটাও তোমার এটার মধ্যে কাভার, বৃক্ষরোপণ পড়ে এটার মধ্যে কাভার, পরিবেশ দূষণ এটার মধ্যে, দেখো অ্যাডিকুয়েট যথেষ্ট, এফেক্ট মানে প্রভাবিত করা, অ্যাগ্রেশন মানে আগ্রাসন, অ্যালার্মিং মানে উদ্বেগজনক, অ্যানিমাল মানে প্রাণী, অ্যান্টিসিপেশন মানে প্রত্যাশা, অ্যাজাম্পশন অনুমান, অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল, অ্যাওয়্যার সচেতন, ব্যালেন্স ভারসাম্য, ব্রিথ মানে শ্বাস নেওয়া, বার্নিং জ্বালানো পোড়ানো, কার্বন ডাইঅক্সাইড ক্যাটাস্ট্রফি বিপর্যয়, চেঞ্জ পরিবর্তন, ক্লাইমেট জলবায়ু, কোস্টাল এরিয়া উপকূলীয় অঞ্চল, কমপ্লেক্স জটিল, কনসার্ন উদ্বেগ, আবার কনসার্ন মানে দুশ্চিন্তা বা চিন্তা, কনসিকুয়েন্সেস পরিণতি, কন্টামিনেটেড দূষিত, ক্রিয়েচার জীব বা জন্তু, ক্রুয়েলি নিষ্ঠুরভাবে, কাটা, ডেঞ্জারাস, ডিফরেস্টেশন, ডিস্ট্রাকশন, ডিসচার্জ। সো আর্থকুয়েক, ইকোলজি বাস্তু সংস্থান, সব ইকোসিস্টেম বাস্তুতন্ত্র, এমিট, এন্ডেঞ্জার, এনার্জি, এনশিওর, এসকেপ, এক্সটিংক্ট বিলুপ্ত হওয়া। সো পরিবেশ রিলেটেড এই পিডিএফটা যদি তোমরা পড়ে ফেলো তাহলে পরিবেশ রিলেটেড যাই দিক সেটা তুমি অ্যান্সার করতে পারবে। সেটা গেল ক্যাটাগরি নাম্বার 1। এখন তোমাকে কি করতে হবে, তাহলে এই 95টা ভোকাবুলারি পড়ে ফেলতে হবে। কেন? কারণ এগুলা সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে, এগুলা সব থেকে বেশি আসে। আচ্ছা, এরপরে নাম্বার 2 সবচেয়ে বেশি আসে, নাম্বার 2 যেটা সেকেন্ড হাইয়েস্ট, শিক্ষা নিয়ে এবং প্রোগ্রেস, একটা দেশের উন্নতি নিয়ে। এখন শিক্ষা, এই শিক্ষার মধ্যে আবার চাইল্ড এডুকেশন শিশু শিক্ষা আছে, এই শিক্ষার মধ্যে আবার উইমেন এডুকেশন বা ফিমেল এডুকেশন নারী শিক্ষা পড়ে, এই শিক্ষার মধ্যে আবার শিক্ষা জাতির মেরুদণ্ড এটা পড়ে, এই শিক্ষার মধ্যে লিটারেসি ইলিটারেসি নিরক্ষরতা সাক্ষরতার হার এগুলা পড়ে, অ্যান্ড প্রোগ্রেস এবং একটা দেশের উন্নতি কিভাবে জড়িত। তো দ্বিতীয় সবচেয়ে বেশি পরীক্ষাতে প্রশ্ন আসে এই এডুকেশন অ্যান্ড প্রোগ্রেস নিয়ে। এই যে পিডিএফটা, এখানে তোমরা এডুকেশন অ্যান্ড প্রোগ্রেস নিয়ে 133টা ওয়ার্ড আছে। কয়টা আছে? 133টা। এই 133টা তোমাকে ভালোভাবে শিখে ফেলতে হবে, এই 133টা তোমাকে ভালোভাবে শিখে ফেলতে হবে। তাহলে এই রিলেটেড যাই দিক সেটা তোমরা পারবা। এই পিডিএফ আজকে একসাথে পেয়ে যাবে, এই 3টা একসাথে। একাডেমিক, অ্যাকুইন্টেন্স পরিচিত, অ্যাকিউমুলেশন জমা করা, অ্যাচিভ অর্জন করা, অ্যাকনলেজ স্বীকার করা, অ্যাডভান্টেজ সুবিধা, অল্টারনেটিভ বিকল্প, অ্যাপ্রোচ, দেখো প্রত্যেকটা ঠিক আছে। তারপরে অ্যাটেইন অর্জন করা, বেসিক নিড, বিগিন, বেনিফিট, ব্রিং, ব্রডেন, চাইল্ড বা চিলড্রেন, চয়েস, সিটিজেন, সিভিলাইজেশন, কো-কারিকুলার, কমিউনিকেশন, কমিউনিটি, কনফাইন্ড, কনজারভেটিভ, কনসিডার। এখন একটা কথা বলি, কনসিস্ট, কন্ট্রিবিউট, কন্ট্রোল, ক্রিয়েট, ক্রিয়েটিভ, কার্স। সেটা হচ্ছে যে এর মধ্যে সব শব্দ যে তোমার অজানা তা কিন্তু না, এর মধ্যে কিছু শব্দ আছে যা তুমি ইতোমধ্যে জানো। কে কে বলতে পারো? দেখো এখানে সব শব্দ কি তোমার অপরিচিত? না, এখানে কিছু শব্দ আছে যা তুমি অলরেডি জানো।
তো সব যে তোমার একবারে নতুন করে শেখা লাগবে তা কিন্তু না। যেগুলা তুমি অলরেডি জানো সেগুলো তোমার আগায় থাকলো। হুম, তুমি যখন পড়তে যাবা দেখবা কিছু তুমি অলরেডি জানো, যেগুলো অলরেডি জানো সেগুলো তো তোমার আর এফোর্ট দিয়ে পড়া লাগতেছে না। ঠিক আছে, এরপরে আসো, এইবার আমি তোমাদের একটু আইকিউ টেস্ট করি। 3 নাম্বার ক্যাটাগরি কোনটা হইতে পারে বলো তো? বাংলাদেশে যে টপিক থেকে এখনো পর্যন্ত, সেটা অ্যাডমিশন হোক, সেটা একাডেমিক হোক, সেটা চাকরির পরীক্ষা হোক, বিসিএস এর রিটেন হোক, বিসিএস এর এমসিকিউ হোক, বিসিএস এর ভাইবা হোক, এই টপিক থেকে প্রশ্ন আসবেই, প্রশ্ন হয়। এবং এটা এমন একটা টপিক যেটা অ্যাভয়েড করলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। তাহলে 3 নাম্বার টপিকটা কি হইতে পারে যেটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আছে বলো তো? তোমাদের ধারণা আছে এটা নিয়ে? পড়ো। মুক্তিযুদ্ধ। খেলাধুলা, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ, বাকিরা কি হিস্ট্রি, টপিক হইতে পারে বলো? বিখ্যাত কিছু বিখ্যাত কিছু জানি স্যার। না। মুক্তিযুদ্ধ কি? 3 নাম্বারটা হচ্ছে একটা মেয়ে সবার আগে বলছো, 3 নাম্বারটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ইতিহাস, আমাদের হিস্ট্রি, মানে এই যে 6 দফা, 47-এর দেশ বিভাগ, 71-এর যুদ্ধ, 9 মাস রক্তক্ষয়ী ওয়ার, আমাদের এই যে ইতিহাস, হিস্ট্রি রিলেটেড, আমাদের স্বাধীনতা নিয়ে, দেশপ্রেম নিয়ে 3 নাম্বার সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই ক্যাটাগরি থেকে। ক্লাসিফাইড ভোকাবুলারি 3। ঠিক আছে, তো এইখানে যে টপিকটা, এটার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় উইথ ক্লুজ উইথ ক্লুজে। তোমাদেরও যদি কপাল ভালো থাকে তাহলে, এই ভালো থাকে, কপাল ভালো হইলে এই টপিক থেকে পড়ে যেতে পারে। তো এইখানে টোটাল শব্দ আছে 93টা। এই 93টা যদি তুমি পড়ে ফেলো তাহলে বাংলাদেশের ইতিহাস নিয়ে, বাংলাদেশের লিবারেশন বা ফ্রিডম, স্বাধীনতা নিয়ে, বা প্যাট্রিয়টিজম, দেশ নিয়ে, দেশপ্রেম নিয়ে যদি কোনো প্রশ্ন হয়, তোমরা সেগুলো অ্যান্সার করতে পারবে। তোমরা সেগুলো খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা যদি তোমরা এটা কমপ্লিট করো। ঠিক আছে, যদি এটা পড়ো। অল ওয়াকস অফ লাইফ মানে জীবনের সব ক্ষেত্রে বা সর্বস্তরের জনগণ। অ্যানাউন্স ঘোষণা করা, অ্যারেঞ্জ সজ্জিত, অ্যারেঞ্জ মানে কি? সজ্জিত। এরপরে দেখো, অ্যাটাক আক্রমণ করা, ব্যাটেলফিল্ড যুদ্ধক্ষেত্র, বিকাম হওয়া, ব্লাডি রক্তাক্ত বা রক্তক্ষয়ী, রক্তাক্ত বা রক্তক্ষয়ী, সেলিব্রেট উদযাপন করা, সেন্টেনারি শতবর্ষ, 100, কনফ্রন্ট মুখোমুখি বা মোকাবেলা করা, কনস্পাইরেসি ষড়যন্ত্র, করাপশন দূষণ, কান্ট্রিম্যান দেশবাসী, ডিক্লেয়ার ঘোষণা করা, ডিফিট পরাস্ত করা, পরাজিত করা, ডিমান্ড ডিপার্টেড সোল বিদেহী আত্মা, ডেপ্রিভেশন বঞ্চনা, ডিভাস্টেটিং বিধ্বংসী, ডিরেক্টলি সরাসরি, ডিসক্রিমিনেশন বৈষম্য, ডিসকাশন আলোচনা, ডিভিশন বিভাগ, ইভেন্ট ঘটনা, এক্সিস্টেন্স অস্তিত্ব, ফেস্টিভ ফাইট এগেইনস্ট কোনো কিছু বিরুদ্ধে লড়াই করা, ফরগেট ফাউন্ডার প্রতিষ্ঠাতা, ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামী, গেইন অর্জন করা, হিস্টোরিক্যাল ঐতিহাসিক, এই প্রত্যেকটা তোমাকে পড়তে হবে। ঠিক আছে, সো পিস লাভিং শান্তিপ্রিয়, প্যাট্রিয়টিজম দেশপ্রেম, অপারেশন নিপীড়ন শোষণ, পায়োনিয়ার অগ্রগামী বা অগ্রদূত, প্রসপারাস সমৃদ্ধ, প্রোটেস্ট প্রতিবাদ করা, রেড লেটার ডে স্মরণীয় দিন, রিলিজিয়ান ধর্ম, রিমার্কেবল অসাধারণ, ঐতিহাসিক সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ, সলেমনিটি গাম্ভীর্য, সভারেন্টি সার্বভৌমত্ব, স্ট্রাগল সংগ্রাম করা, সাপোর্ট সাপ্রেশন দমন পীড়ন চালানো, সুপ্রিম। এই প্রত্যেকটা তোমাদেরকে পড়তে হবে। এখানে আমি প্রায় 300-র মতো তোমাদেরকে বললাম। এই 300 যদি পড়ো তাহলে এই যে মোস্টলি যেসব টপিক থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, আশা করি এগুলো তোমরা পারবা। ঠিক আছে, মোস্টলি এই টপিক গুলো থেকে প্রশ্ন এসে থাকে। তারপরও কপাল, ঠিক আছে, কপাল। কারণ কি, এটা কোন টপিক থেকে যে উইথ ক্লুজ উইথআউট ক্লুজ দিবে এটা কেউ বলতে পারে না। নোবডি, নো ওয়ান নোজ, কেউ জানে না। কিন্তু মোস্টলি এই টপিক গুলো থেকে এসে থাকে, তাই এই ক্যাটাগরিজ ভোকাবুলারি গুলো আমি তোমাদের জন্য প্রত্যেকটা বোর্ড কোশ্চেন ঘেটে ঘেটে বের করছি। ক্লিয়ার? সেই পিডিএফ আমি আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই 3টা আর ভোকাবুলারি পিডিএফ। এই পর্যন্ত আমি যা যা বলেছি আমার কথা কি বোঝা গিয়েছে? ক্লিয়ার তোমরা? জি ভাইয়া। ক্লিয়ার। এখন আসছে, হ্যাঁ, এই 3টা পিডিএফ আর একটা হচ্ছে ভোকাবুলারি 12 ওয়ার্ডের মেইন পিডিএফ। তো এই 4টা আমি পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার এর সাথে আসো কিছু জিনিস আছে, ক্লোজ টেস্টের কিছু রুলস আছে।
হুম, এক এক করে বলি, সব একসাথে বললে তোমরা ঘাবড়াই যাইতা। কিছু রুলস আছে যেগুলো আমাদের মাঝে মাঝে কাজে লাগে, So আমরা এই রুলস গুলো পড়বো। ওকে, এই যে রুলস গুলা, কিছু রুলস আছে যেগুলো আমাদের মাঝে মাঝে কাজে লাগে উইথ ক্লুজের ক্ষেত্রে। So এই রুলস গুলো আমরা কমপ্লিট করব। So এই পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব আজকে। ওকে, এই পিডিএফটাও তোমরা সবাই পেয়ে যাবে। সো এই রুলস গুলো আমাদের শিখতে হবে। এখন শেখার জন্য আমরা কি করবো, এগুলো আমি প্রত্যেকটা রুলস তোমাদেরকে পড়াবো। এই রুলস গুলা শেষ করে আমরা প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে, বিগত বছরের বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিসে চলে যাব। ওকে, সো আজকে তোমাদের টোটাল তাহলে 5টা পিডিএফ দিব আমি। একটা হচ্ছে ভোকাবুলারির মেইন পিডিএফ, একটা হচ্ছে এই রুলস এর এই যে এটা, আর 3টা হচ্ছে ক্যাটেগরাইজড ভোকাবুলারি 1, ক্যাটেগরাইজড ভোকাবুলারি 2 আর ক্যাটেগরাইজড ভোকাবুলারি 3 আমাদের ইতিহাস, লিবারেশন এবং দেশপ্রেম নিয়ে। ক্লিয়ার? তাহলে 5টা পিডিএফ ক্লিয়ার তোমরা ভাইয়া পুরা? এই যে রুলস গুলা, এইগুলা আমরা নেক্সট ক্লাসে পড়েই আমরা প্র্যাকটিসে চলে যাব। এখন আমি আবারও বলি, যদি কেউ চিন্তা করো যে কোনো শর্টকাট আছে উইথ ক্লুজের, সে কিন্তু পুরা বোকার স্বর্গে বসবাস করতেছে। আসলে কিন্তু উইথ ক্লুজের কোনো শর্টকাট নাই, আসলেই নেই। থাকলে আমি তোমাদেরকে আগে বলতাম, আমি তোমাদেরকে আগে পড়াইতাম। ক্লিয়ার? সো একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে ভোকাবুলারি। আর এই যে রুলস পড়াবো, এগুলা পড়াবো আমি, হ্যাঁ এগুলো সব কাজে লাগবে, কিন্তু একদম 100-এ 100 কাজে লাগবে তা না। 100-এ 100 ক্লোজ টেস্ট উইথ ক্লুজের ক্ষেত্রে একটাই জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে ভোকাবুলারি। কারণ কোন টপিক থেকে দিবে এটা কেউ জানে না। So আমি যদি ভোকাবুলারি জানি, যাই দিক স্যার আমি পারবো। ঠিক আছে, যাই দিক আমি সেটা পারবো। তোমাদের কোনো কোয়েশ্চেন হ্যান্ড রেজ করো, যারা প্রশ্ন করতে চাও হাত তুলো সবাই। কি প্রশ্ন? শ্রাবন্তী, কি প্রশ্ন আপু? করো। শ্রাবন্তী, কোয়েশ্চেনটা করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। কম্পোজিশন কতটুকু লিখতে হবে আমাদের? কম্পোজিশন তোমাদের 12 মার্কস, 4 পৃষ্ঠা মিনিমাম। 4 পৃষ্ঠা হচ্ছে একেবারে মিনিমাম হচ্ছে 4 পৃষ্ঠা, তবে ম্যাক্সিমাম 6 পৃষ্ঠা হলে ভালো হয়, বুঝছো? আর প্যারা দিয়ে লিখতে হবে, একবারে না, প্যারাগ্রাফের মতো এক প্যারায় না, কম্পোজিশন প্যারা দিয়ে লিখবো। প্যারা দিয়ে 6 পেজ লিখতে পারলে মিনিমাম 9 বা 10 মার্কস পাবা 12-এর মধ্যে, বুঝছো? আর প্যারাগ্রাফ লিখতে হবে কতটুকু? প্যারাগ্রাফ লিখতে হবে 150 ওয়ার্ডস, এটা উল্লেখ করে দেয় স্যার। 150 ওয়ার্ডস, 150 ওয়ার্ড। সর্বোচ্চ কোনো কোনো বছর দেয় 180 ওয়ার্ডে। 180 ওয়ার্ডে কাদেরকে দিত? যাদের শর্ট সিলেবাস ছিল, 25 ব্যাচ, 24 ব্যাচ, 23 ব্যাচ, 22 ব্যাচ, ওদের শর্ট সিলেবাস ছিল, ওদেরকে 180 ওয়ার্ডে দিত। কিন্তু তোমাদের ফুল সিলেবাস, তোমাদের আগের নিয়ম, তো তোমাদের হচ্ছে 150 ওয়ার্ডে লেখা থাকে। আর এইগুলো আমি নিয়ম সব দেখাই দিব রিটেনে ক্লাসে। উইথ ক্লুজটা শেষ করে আমরা রিটেনে ক্লাস করব। প্যারাগ্রাফ কত শব্দে লিখবা, কম্পোজিশন কত শব্দে লিখবা, কয় পৃষ্ঠা লিখবা, কিভাবে লিখবা, সব আমি দেখাই দিই। এখন এখানে একটা কথা আছে, কম্পোজিশন লিখতে দেয় 250 পৃষ্ঠায়। এখন এক পেজে যদি তোমার 60 ওয়ার্ড ধরে, তাহলে তোমার 5 পেজে শেষ হয়ে যাবে। আবার যাদের 70 ওয়ার্ড ধরে এক পৃষ্ঠায়, তাদের 70 ওয়ার্ডে লিখলে, 70 ওয়ার্ড যদি তোমার একটা পেজে ধরে, মানে তোমার হাতের লেখা অনুযায়ী, কারো ছোট, কারো মিডিয়াম, কারো বড় হাতের লেখা, তো তোমার যদি 70 ওয়ার্ড ধরে একটা পেজে, তাহলে কিন্তু তোমার 4 পৃষ্ঠায় মোটামুটি কাভার। বেশি লেখা যাবে না, ডু নট এক্সিড 250 ওয়ার্ডস, 250 ওয়ার্ডে বেশি লিখতে নিষেধ করে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আর এগুলো আমি সব দেখাই দেবো তোমাদেরকে, ডোন্ট ওয়ারি। ইয়াদ, তোমার কি প্রশ্ন ভাইয়া? স্যার ওই যে সামারি লেখার নিয়মটা, তারপরে রিএরেঞ্জিং স্যার, এগুলাতে অনেক মানে প্রবলেম ফেস করি। আচ্ছা আচ্ছা, সামারি কি তোমাদের কাছে পড়াইছি ইয়াদ, নাকি এখন পড়াই নেই? সামারি পড়াইছি না? স্যার আমি তো বলতে পারি না, আমি তো মানে জয়েন করছি আগস্টে। আচ্ছা, সামারি কি এই ব্যাচে হইছে, নাকি তোমাদের ব্যাচে সামারি হয়ে গেছে তো মনে হয়, নাকি? হ্যাঁ ভাইয়া হয়েছে, বানাইছেন। আচ্ছা, সামারি হয়েছে, তাহলে তো একটু ইয়াদ, তাহলে তুমি সামারি ক্লাসটা রেকর্ডেড আছে, একটু দেখে নিতে হবে, হ্যাঁ, কারণ সামারি হয়ে গেছে, আমিও জানতাম এটা। আচ্ছা, এরপরে কার প্রশ্ন? ইমন হোসেন, ইমন তোমার কি প্রশ্ন ভাইয়া? মৌয়েরটা একটু নিয়ে আসি, নাহলে বলবেন সব ছেলেদের প্রশ্ন নিচ্ছে। হোয়াটস ইউর কোয়েশ্চেন? একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে।
ভাইয়া ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের ক্লাসগুলো যদি আলাদা করে দিতেন আপনি তাহলে অনেক সুবিধা হয়। আর ভাইয়া যখন আমাদের কোনো কোশ্চেন থাকে কোনো ক্লাসে তখন আমরা কোশ্চেনটা করতে পারি না, রাইজ হ্যান্ড করলেও আপনি হয়তো বা দেখেন না বা হচ্ছে অন্য কোথাও আচ্ছা, থাকেন। তার সবগুলা কোয়েশ্চেন নেওয়া যায় না অবশ্য, আমরা আমরা একটা ডিসকাশন ক্লাস দিই। আর শোনো, একটা অ্যানাউন্সমেন্ট, আচ্ছা মৌ, আমি একটা নজর রাখবো, আর আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা করে দিচ্ছি মৌ, ঠিক আছে আপু? আমি বলছি থ্যাংক ইউ ভাই। করে দিচ্ছি ভাই। ওকে, ফার্স্ট পেপারের ক্লাস এক সিরিয়ালে, সেকেন্ড পেপারের ক্লাস আরেক সিরিয়ালে আমি করে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে কালকে কিন্তু পরীক্ষা আছে তোমাদের। শুক্রবারের পরীক্ষাটা কারেন্ট ছিল না, আমি নিতে পারি নাই। কারেন্ট নিচে, পরে জানা গেছে যে এটা ফিউজ পড়ে গেছে, পরে ঠিক করতে আসতে দেরি হয়েছে বৃষ্টির মধ্যে, এ কারণে নিতে পারি নাই। কিন্তু বলে রাখি, কালকে পরীক্ষা আছে। শুক্রবার পরীক্ষাটা আমি আগামীকাল নিব। সেম টপিক, প্রিপজিশন, রাইট ফর্ম ভার্বস, না প্রিপজিশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর ন্যারেশন, প্রিপজিশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আর ন্যারেশন, এই টপিক। এরপরে প্রশ্ন নেই। রাইসা, হোয়াটস ইউর, সাইফ কিবরিয়া, সাইফ কিবরিয়া তোমার কি প্রশ্ন ভাগ করে ফেলো। সাইফ কিবরিয়া, শুনতে পাচ্ছ? কিবরিয়া, কিবরিয়া শুনতে পাচ্ছ? ওকে, মনে হয় শুনতে পারতেছে না, বা মনে হয় নাই। তুফান, তুফান হোয়াটস ইউর কোয়েশ্চেন তুফান? ভাই কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো তুফান? জি ভাই ভালো আছি। ভাই কেমন আমাদের ফ্রি হ্যান্ড বলো। রাইটিং এ অনেক সমস্যা ফিল করতেছি ভাইয়া। এটা রিটেনের ক্লাসের পরে, কিভাবে বানায় লিখবা, কিভাবে বানায় লিখতে পারবা নিজে থেকে, ভাইয়া এই জিনিসটা, এটাই ফ্রি হ্যান্ড রাইটিং। এটা আমি তোমাদের শেখাবো কিন্তু রিটেন ক্লাসের পরে, 2-3 সপ্তাহ পরে তুফান, ঠিক আছে? ভাইয়া ভাইয়া আরেকটা প্রশ্ন করি। বলো না। আমাদের অক্টোবরের শেষের দিকে এক্সাম হবে কলেজে, তার আগে কি কোর্স কমপ্লিট হবে? পুরোপুরি আগামী মাসের 20 তারিখের মধ্যে এই কোর্স শেষ হবে ইনশাআল্লাহ, নেক্সট জি মান্থের ভাইয়া 20। থ্যাংক ইউ। ঠিক আছে তুফান? আচ্ছা ভাইয়া, ওকে ঠিক ভাই, আছে। টেক কেয়ার। আচ্ছা, এ রাইসা, হোয়াটস ইউর কোয়েশ্চেন রাইসা? রাইসা আসো? ওকে, শম্পা, হোয়াটস ইউর কোয়েশ্চেন শম্পা, শুনতে পাচ্ছ? আচ্ছা, ফিহা, ফিহা তুমি কি আছো আপু? মিল্টন হোসাইন মৃদুল, আছো মিল্টন? জি ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো কি কোয়েশ্চেন ভাইয়া মিল্টন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা মানে খুব প্যারা দিচ্ছে, এটা মনে রাখার কোনো সহজ টেকনিক আছে নাকি? ভোকাবুলারি যেভাবে পড়ছি সেম ওইভাবে পড়তে হবে। আর প্রিপজিশনের পড়ার ক্ষেত্রে অর্থটা একটু খেয়াল রাখবা, যে প্রিপজিশন যেমন অ্যাবাইড বাই মানে মেনে চলা, অ্যাবাইড এর পরে বাই বসলে মেনে চলা। হুম, অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ, অ্যাটেন্টিভ এর পরে টু বসে, ওই টুটা মনে রাখতে হবে, আর লিখে লিখে পড়তে হবে। হ্যাঁ, ভোকাবুলারি যেভাবে বলছি 20 বার পড়তে হবে, আর হাতে লিখতে হবে পড়ার সময়, আর সেম ওয়েতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়তে হবে। আরেকটা কথা বলে রাখি তোমাদের, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে মিনিমাম 2টা কোশ্চেন 2 মার্ক দাবিতে, মিনিমাম 15-এর মধ্যে 2 মার্ক, 15টা কোশ্চেনের মধ্যে 2টা মাস্ট তোমরা প্রিপজিশন নিয়ে পাবা। সো প্রিপজিশন এখন থেকে মুখস্থ করে সবাই, আর লিখে লিখে পড়তে হবে। একটু যদি যেভাবে বলছি ভোকাবুলারি মৃদুল, ওইভাবে যদি লিখে লিখে পড়ো 100% মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ঠিক আছে মৃদুল? ওকে বাট চেষ্টা ভাইয়া, করে, বুঝতে একটু পারছি। কষ্ট, ভোকাবুলারি পড়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়া একটু কষ্ট, কিন্তু কষ্টের ফল সবসময় মিঠা হয়। একটু কষ্ট, কিন্তু যদি করতে পারো না, এটা বেস্ট, এটা বেস্ট। ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে। নেক্সট ক্লাসে আমরা উইথ ক্লুজের 12টা রুলস আছে, ওটা শেষ করে আমরা প্র্যাকটিসে চলে যাবো। দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকো, আমি পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।